আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। একেবারে আলাদা করে ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদের সামনে যে এনকাউন্টার, যেটা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে সবচেয়ে বড় হাইলাইটস হয়ে থাকবে, সেটা নিয়ে আলোচনা করতে হবে। ফেব্রুয়ারির 12 এবং ফেব্রুয়ারির 20 তারিখ, অর্থাৎ প্রায় 7-8 দিনের ব্যবধানে দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে এবং এই মুহূর্তে এই ম্যাচটার দিকেই ফোকাস করছেন ফুটবল প্রেমীরা। এই ম্যাচটার আগে বেশ কয়েকটা বিষয় নিয়ে এখানে আলোচনা করতে চাই। দেখুন, প্রথমত ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন্স লিগে কিছুটা হলো হিস্ট্রি কিন্তু শেয়ার করে। ওভারঅল ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগে 4টা ম্যাচে হারিয়েছে, 5টা ম্যাচে ড্র করেছে, 3টা ম্যাচে তারা হেরেছে। অর্থাৎ এখানে অনেকে বলতে পারেন ম্যান সিটির একটা ট্র্যাক রেকর্ড আছে, যেটা হয়তোবা তাদের পক্ষে কথা বলবে। তবে সর্বশেষ হাসিটা, অর্থাৎ শেষ এনকাউন্টারগুলোতে কিন্তু রিয়াল মাদ্রিদই এখানে বাজিমাত করেছিল। সর্বশেষ 2023-24 মৌসুমে, অর্থাৎ সর্বশেষ মৌসুমে এসেও কিন্তু কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ পেনাল্টিতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ডাবল লেগের খেলায় জিতে নেয় এবং শেষ পর্যন্ত ট্রফিটাই তো ক্লেম করে। অর্থাৎ সর্বশেষ ম্যান সিটির 2023-24 মৌসুমের যে চ্যাম্পিয়ন্স লিগ ছিল, সেটাও কিন্তু আসলে ধূলিসাৎ হয়েছে স্বপ্নটাই রিয়াল মাদ্রিদের কারণে, এবং আরও একবার সে পথে ম্যানচেস্টার সিটি হারতে পারে। এখন স্বাভাবিকভাবে ম্যানচেস্টার সিটিকে কেন এখানে আন্ডারডগ বলছি, ক্লিয়ার কাট আপনারা নিশ্চয়ই জানেন সাম্প্রতিক সময়ে পেপ গার্দিওলার দলটার যে অবস্থা, সে জায়গা থেকে রিয়াল মাদ্রিদের মতো সবচেয়ে সফল একটা ক্লাবের বিপক্ষে খেলতে নামার আগে পরিষ্কারভাবে বলা যায় যে ম্যানচেস্টার সিটি এখানে পিছিয়ে থাকবে। অর্থাৎ এখানে রিয়াল মাদ্রিদের জয় পাওয়া উচিত। ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো, এমবাপে সমৃদ্ধ এই অ্যাটাকটা বিশাল একটা পরীক্ষা নেবে ম্যানচেস্টার সিটির, যেটা এই সিজনের ডিফেন্স লাইনের দিক থেকে সত্যিকার অর্থে যথেষ্ট উইক বলে মনে হচ্ছে। একই সঙ্গে মিডফিল্ড টু ফাইনাল থার্ডে ম্যান সিটির যে কন্ট্রোলটা ছিল, সেটা আসলে রদ্রি না থাকায়, শেষ পর্যন্ত ডি ব্রুইনা ইনজুরি নিয়ে এতদিন ধরে লড়াই করার কারণে, কিংবা হুলিয়ান আলভারেজের মতো অপশন না থাকার কারণে যথেষ্ট যে উইক হয়ে গিয়েছে সেটা স্পষ্ট। তাই কাগজে কলমে কিংবা যে কোনো প্রেক্ষাপটে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড রিয়াল মাদ্রিদকে এখানে এগিয়ে রাখছি। কার্লো আনচেলত্তি মানসিক জায়গা থেকেও কিন্তু পেপ গার্দিওলার সাথে এখানে যথেষ্ট এগিয়ে থাকবেন। তবে একই সঙ্গে এই জিনিসটাও কিন্তু বলবো, এমন একটা জায়গা থেকে যদি আসলে বের হওয়া যায়, অর্থাৎ ম্যানচেস্টার সিটি যদি শেষ পর্যন্ত এত বড় একটা চ্যালেঞ্জ একেবারে শুরুতে নিয়ে ফেলতে পারে, তাহলে এই ম্যানচেস্টার সিটির কাছে কিন্তু এখনও সামর্থ্য আছে। তারা পুরো ব্যাপারটা, পুরো চ্যাম্পিয়ন্স লিগের প্রেক্ষাপটটা কিন্তু যে কোনো মুহূর্তে তাদের নিজের দিকে নিয়ে আসতে পারে, এবং এই মুহূর্তে কিছুটা সাপে বড় একটা সিচুয়েশন কিন্তু পেপ গার্দিওলা ফেস করতে পারেন। একটা অ্যাডেড প্রেশার কিন্তু তার উপর থাকবে না। ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদকে এখানে আউটক্লাস করবে, এটা খুব কম সংখ্যক মানুষই কিন্তু এই অবস্থায় এসে বিশ্বাস করবেন। অর্থাৎ হারলেও বড় রকমের সমস্যা নেই, এমন একটা সিনারিওতে পেপ গার্দিওলা কিন্তু এখানে কিছুটা হলো যদি নিজের ঘাড়ের প্রেশারটা কমিয়ে রাখতে পারেন, সেটা ম্যানচেস্টার সিটির জন্য অনেক ভালো হবে। এবং এখানে আমি মনস্তাত্ত্বিক ব্যাপারটা আনবো, খুবই ক্লিয়ারলি আনবো। আমার কাছে সাম্প্রতিক সময়ে যখনই আমি পেপ গার্দিওলার দিকে তাকিয়েছি, ম্যানচেস্টার সিটির ওভারও খেলা দেখেছি, আমার কাছে মনে হয়েছে এত সাফল্য এই দলটা ইংলিশ ফুটবলে পেয়েছে যে তাদেরকে কেন্দ্র করে ভক্তদের প্রত্যাশার চাপটা এতটাই বেশি থাকে যে মাঠে নামা অবস্থায় কঠিন সিচুয়েশনে পেপ গার্দিওলা মাথা ঠান্ডা রাখতে পারছেন না, অ্যাডেড প্রেশার নিয়ে ফেলছেন। এমনকি কাইল ওয়াকারের মতো অভিজ্ঞ প্লেয়ার যেভাবে শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটি থেকে দূরে সরে গেলেন, সেটাও প্রমাণ করে যে সত্যিকার অর্থে একটা অন্য রকমের অ্যাটমসফিয়ার চলে এসেছে তাদের ড্রেসিং রুমে। এবং এটার পেছনে সবচেয়ে বড় কারণ এই যে প্রত্যাশার চাপ, সেটা নিতে না পারা। সে চাপটা যখন কম থাকে, তখন ম্যানচেস্টার সিটি কি পারবে আসলে ভিন্ন কোনো কিছু করতে? এবারের প্লে অফে সবচেয়ে বড় একটা প্রশ্নের জায়গায় এটা থাকছে। একই সঙ্গে যাওয়ার আগে এর্লিং হল্যান্ড প্রসঙ্গ আলোচনা করতে চাইবো। চ্যাম্পিয়ন্স লিগের বিশাল ম্যাচে যখন হেভিলি মার্ক থাকেন, তখন তার কাছ থেকে একেবারে সেরা পারফরমেন্স এখন পর্যন্ত আমি সেভাবে ধারাবাহিকভাবে দেখিনি। জানি না আপনারা কতটুকু দেখেছেন, তবে আমার কাছে মনে হয় এর্লিং হল্যান্ডকে যদি সত্যিকার অর্থে নিজেকে ব্যালন ডিওর লেভেলে নিয়ে যেতে হয়, কিংবা দ্য ভেরি বেস্ট হিসেবে প্রুভ করতে হয়, বা অ্যামং দ্য বেস্টও বলতে হয়, এমন ফিক্সচারে হল্যান্ডের দিকে কিন্তু ম্যানচেস্টার সিটি তাকিয়ে থাকবে। কারণ রেকর্ড ব্রেকিং একটা ডিল করার পরে এটা ক্লিয়ার কাটভাবে সিটি জানিয়ে দিয়েছে যে এর্লিং হল্যান্ডই সামনের দিনগুলোতে সবচেয়ে ভাইটাল প্লেয়ারের কাছ থেকে ভাইটাল আরও একটা পারফরমেন্স এবং ডিফাইনিং ম্যাচ জুয়ে পারফরমেন্স কিন্তু দেখতে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে।